আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট জুলফিকার আলী অনিক ভাই এবং আহমেদ রাজন প্রতীক ভাই। শুভ সকাল ভাই, কেমন আছেন? শুভ সকাল। জি ভালো। প্রতীক ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে সবার আমাদের একটা জিনিস চিন্তা ভাবনা ছিল যে ইন্ডিয়া এবং ওমানের ম্যাচটা এক পেশে একটা ম্যাচ আমরা দেখতে চাচ্ছিলাম এবং সবার এক্সপেকটেশন এমনও ছিল, কিন্তু গতকালকে একটা বেসিক কম্পিটিটিভ একটা ম্যাচ আমরা দেখেছি গতকালকে। অনিক ভাইয়ের কাছে জানতে চাও, অনিক ভাই, গতকালকের ম্যাচে আমরা সবাই প্রেডিক্ট করছিলাম যে ইনফ্যাক্ট আমরা সবাই মনে করছিলাম যে 100 বিলোতে যে বোলিং লাইন আপের বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে খেলছে ওমান, সেখানে 100-এর বেশি রান হওয়ার কথা আমরা আশা করিনি। এমনকি ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করছিলাম 170-80। ইন্ডিয়া কিন্তু তাদের রান করেছে 180+। সেখান থেকে আসলে আমরা যদি বলি ওমানের ব্যাটিং এবং ওমানের বোলিংয়ের জায়গাটা কীভাবে দেখছেন? হ্যাঁ, ওমানের ব্যাটিংটা অসাধারণ ছিল, এটা খুবই দেখার মতো ছিল। আমার কাছে এক্সপেকটেশনের অনেক বাইরে, অনেক বেটার একটা ব্যাটিং ইউনিটের পারফরমেন্স দেখেছি। গতকালকে আমরা বলছিলাম আসলে যদি টসে জিতে এখানে আসলে আগে বোলিং করাটাই হচ্ছে অনুমেয়, কিন্তু যদি ভারত তাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে চায়, একটু দেখে নিতে চায়, সেক্ষেত্রে তো ওনারা ব্যাটিংয়ে আসবেন এবং সেটাই হয়েছে। এবং আপনি যদি দেখেন ম্যাচ যদি যেভাবে ফ্লো করেছে, আপনি প্রথম 10 ওভারে হয়তো ভারতের রান ছিল হচ্ছে 100 রান 3 উইকেটে, এবং পরবর্তীতে যদি দেখেন যে ওনারা 88 রান 5 উইকেটে। সো রান হয়তো 188 হয়েছে, 189 রানের টার্গেট ছিল, কিন্তু অন্যদিকে ওমান হয়তো 167 রান করেছে। কিন্তু আপনি যদি উইকেটের তারতম্য দেখেন যে ভারতের আসলে 8টা উইকেট গিয়েছে, এটা একটা বিস্তর ব্যাপার। ওমানের আসলে বোলিং ইউনিটের প্রশংসা করতে হয়। আমার কালকে কিছু জিনিস চোখে পড়েছে, যেমন ওনাদের লেফট আর্ম স্পিনাররা, আমরা ন্যাচারালি দেখে থাকি যে লেফট আর্ম স্পিনাররা লেফট আর্ম হ্যান্ডি ব্যাটসম্যানদেরকে যখন বল করেন তখন ওভার উইকেট থেকে আসতেছে না, কেন উইকেট বা অফসাইড জোনে অ্যাটাক করেন। কিন্তু গতকালকে আমরা দেখেছি অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে মিড অ্যান্ড অফ এই জায়গাটা বল পিচ করে বলটাকে একটু স্কিড করে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে তারা নতুন কিছু জিনিস চেষ্টা করছে ভারতের বিপক্ষে, যেটা আমরা বলছিলাম যে ওনারা আসলে ওনাদের এক্সপিরিয়েন্সটা গেদার করে নিয়ে যেতে চাবেন। এবং ওনাদের দুজন ব্যাটসম্যান আসলে আমির কালিম এবং হামিদ মির্জা। হামিদ মির্জার ব্যাপারে আসলে অত বেশি জানতাম না, এখানে আসার পরে প্রতীক ভাইয়ের অ্যানালিসিস দেখে আসলে জেনেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের ব্যাটিং পার্টনারশিপটা। ভারতের বিপক্ষে ওনারা 93 রানের একটা ব্যাটিং পার্টনারশিপ করেছেন 55 বলে, এইটা আসলে প্রশংসার দাবিদার। ওমান গতকালকের ম্যাচে যদি আপনি বলেন হয়তো ফলাফলে ওমান হেরে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটীয় জায়গা থেকে, ইন্সপিরেশনের জায়গা থেকে ওমান জিতে গেছে। এটা আসলে আমাদের কাছে সবার কাছে এক্সপেক্টেড ছিল যে যেটুকুই করুক না কেন, কালকে প্রতীক ভাই বলছিলেন যে এটা ওমানের জন্য ঈদের মতো, ওমান ক্রিকেটে একটা ঈদের মতো যে এত বড় টিমের সঙ্গে খেলছে। এবং কালকে ঈদটা আসলে ছাপিয়ে গিয়েছে তাদের ব্যাটিং পারফরমেন্সটা। আমরা যাই বলি না কেন, ইন্ডিয়া কিন্তু তাদের পুরোপুরি বেস্ট টিমটাই কিন্তু খেলাইছে কালকে, এবং সেখান থেকে তাদের বোলিং লাইন আপের বিপক্ষে একটা দুইটা প্লেয়ারে চেঞ্জ করার পরেও যে 160+ রানটা করা, আই হোপ এটা আসলে বাংলাদেশ দলকে ছোট করে বলা না, আমার কাছে কেন জানি মনে হতো বাংলাদেশও হয়তো 160 করতে গিয়ে একটু ভয় পাইতো। আমি মানে নিজে থেকে ফিল করি। আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়া যে এই যে সহযোগী যে কান্ট্রিগুলা এশিয়া কাপে খেলছে, হংকংয়ের মতো, ইউএই এখন আসলে অনেক বেটার খেলছে, ওমানের মতো যে দলগুলো এখন এই সহযোগী কান্ট্রি হিসেবে খেলছে, এদের আসলে কোন কোন জায়গায় ডেভেলপ করলে হয়তো এরা আরও কম্পিটিটিভ ক্রিকেটটা খেলতে পারে? এবং এশিয়া কাপে আমরা আপনার ইউএসএ-কে দেখেছি যারা খুব ভালো পারফর্ম করেছে এবং বাংলাদেশকে ইউএই হারিয়েছে। এগুলো কিন্তু আসলে নতুন করে সিগনিফিকেন্স দেখতে পাচ্ছি। আর কি কি জায়গায় ডেভেলপ করা উচিত এবং গতকালকের ম্যাচের কি পয়েন্টগুলো আপনার কাছে জানতে চাই। গতকালকের ম্যাচে আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য লিখেছে লেফট আর্ম পেসার শাহ ফয়সালের বোলিং, মানে স্পেলটা। উনি 4 ওভার বোলিং করে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, এবং শুভমান গিলের ডিসমিসালটা যে ডেলিভারিতে হয়েছে এটা আসলে অনেকটা মিচ স্টার্কের কথা মনে পড়েছে আমাদের আসলে ডেলিভারিটা দেখে। এর পাশাপাশি যদি আমরা ব্যাটিংয়ে আসি, তাহলে জাতিন্দার সিং কালকে একটা প্ল্যাটফর্ম লেট করে দিয়েছিলেন ওমান ব্যাটারদের জন্য। এই প্ল্যাটফর্মটা সেট করা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যে বিগত 2টো ম্যাচে জাতিন্দার সিং কিন্তু শুরুতে কোনো স্টার্ট পাননি, সেই জন্য কিন্তু ওমান পরবর্তীতে স্ট্রাগল করেছে। আপনার দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার যখন একটা ভালো শুরু করে দিবে, তখন আপনার লাইন আপের পরবর্তী ব্যাটারদের মধ্যে কিন্তু একটা সাহস আসে, সেখান থেকে কিন্তু ওমান গতকালকে ক্যারি ফরওয়ার্ড করেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে আসলে আমার মনে হয় গতকালকে তার একটু রিলাক্টেন্ট ছিল, একটু লেজিনেস ছিল তাদের এফোর্টের মধ্যে।
কুলদীপ যাদব ফুল কোটা বোলিং করেননি, শিবম দুবেকে দিয়ে তারা 3 ওভার বোলিং করিয়েছেন, জাসপ্রীত বুমরা স্কোয়াডে ছিলেন না, ভারত চক্রবর্তী ছিলেন না। তো সেই ক্ষেত্রে ওমানের জন্য একটু রেসপেক্ট ছিল, কিছুটা শিথিলতা ছিল ভারতের আক্রমণের পক্ষ থেকে, এটা স্বীকার করতেই হবে আমাদেরকে। বাট ইয়েট ওমান প্লেড রিয়েলি ওয়েল, তারা অসাধারণ খেলেছে। পার্টিকুলারলি আমি হাম্মাদ মির্জার কথা বলবো, মানে উনি কুলদীপ যাদবের বলে 2টো 6 মেরেছিলেন পরপর 2টো বলে, এবং তখন কিন্তু ইন্ডিয়ার ক্যাম্পে একটু স্কেয়ারের মতো এসেছিল কিন্তু, যে ওমান ম্যাচটা কি বের করে আনবে কিনা। ঠিক আছে, এই ছোট দলগুলোর ক্ষেত্রে হয় কি, যে ধরেন ওমান যতক্ষণ চাপহীন ভাবে ব্যাটিং করেছে দেখবেন যে তাদের উইকেট সংখ্যা কিন্তু অনেক কম ছিল। যখনই ইকুয়েশনটা এরকম এসেছে, একটু রিয়েলিস্টিক পর্যায়ে এসেছে ইকুয়েশনটা, তখন কিন্তু ওমান ফল করেছে, তারা কুইকলি কয়েকটা উইকেট হারিয়েছে। সো বিষয়টা এমনই যে ধরেন এটা যদি অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ হতো, এমন যদি হতো যে লাইক এজ ইন্ডিয়ার জিততে হবে ওমানকে পরবর্তী রাউন্ডে, মানে ইন্ডিয়াকে পরবর্তী রাউন্ডে প্রসিড করতে গেলে, সেক্ষেত্রে হয়তো আপনি দেখতেন যে ওমান 100 করতে পারেনি। বাট যেহেতু কালকে ভারতের পক্ষ থেকে একটা লাক্সারি ছিল যে আমরা একটু ধীর স্থিরভাবে খেলতে পারি, বা আমার মনে হয় কি যেহেতু ম্যাচগুলোতে পেস বোলাররা অতটা এফোর্টও দেন না, একটা কারণে যে ইনজুরি কনসার্নের একটা ইস্যু আছে, মোটামুটি আর কি একটা পর্যায়ে বজায় রেখে ভারত গতকালকে খেলেছে তাদের বোলিং অ্যাসপেক্টের দিক থেকে বলতে গেলে এটা। কিন্তু গতকালকে তাদের ব্যাটিং আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। সঞ্জু স্যামসন উনি 45 বলে 56 রান করেছেন, বাট ওনার পুরো ট্রেনিং স্ট্রাগলে ভরপুর ছিল, টাইমিং এর জন্য উনি অনেক স্ট্রাগল করেছেন, উনি স্ট্রাইক রোটেট করতে ব্যর্থ হয়েছেন, এবং কোনো ইন্ডিয়ান ব্যাটার কিন্তু তাদের স্টার্টটাকে পরবর্তীতে কনভার্ট করতে পারেননি। তিলক ভার্মার কালকে উচিত ছিল একটা বড় ইনিংস খেলা, যেহেতু ওনার ইনক্লুশনে অনেক প্রশ্ন রয়েছে, শ্রেয়াস আয়ারের পরিবর্তে কিন্তু তাকে আসলে রাখা হয়েছে। তো হি হ্যাড এ পয়েন্ট টু প্রুভ লাস্ট নাইট অ্যান্ড হি ফেইলড। আর সূর্য কুমার যাদব তো ব্যাটিং এ নামেননি গতকালকে, এটা একটা মজার বিষয় হতো, যদি 9টা উইকেট পড়তো তাহলে একজন প্রপার ব্যাটার নাম্বার 11-এ ব্যাট করতে নামছে, এটা ক্রিকেট ইতিহাসে আমরা হয়তো প্রথমবারের মতো দেখতে পেতাম। তো অল ইন অল ওমানের জন্য একটা খুবই ভালো দিন ছিল গতকালকে। এখন আমি আসি যে অ্যাসোসিয়েট নেশনস যারা রয়েছেন লাইক ইউএই, ওমান, নেপাল, হংকং, চায়না, তাদেরকে ক্রিকেটিং ওয়ার্ল্ডে যদি নিজেদের সামর্থ্য জানান দিতে হয় তাদের নেক্সট স্টেপ কোনটা হতে পারে, বা তারা কোন টুর্নামেন্ট পরবর্তীতে টার্গেট করতে পারেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে ইমার্জিং এশিয়া কাপ একটা খুবই ভালো প্ল্যাটফর্ম হতে পারে। আমরা সবাই জানি যে ইমার্জিং এশিয়া কাপে আপনার ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এই টিমগুলো কিন্তু তাদের এ টিম বা আন্ডার-23 টিম পাঠায়। আর অ্যাসোসিয়েট নেশন যারা রয়েছে তাদের পাইপলাইনটা শর্টেজের জন্য তারা তাদের ন্যাশনাল টিমটা পাঠায়। তো আমার মনে হয় টিমস লাইক ইউএই, ওমান, হংকং অ্যান্ড নেপাল টার্গেট করা উচিত যে তারা যেন ইমার্জিং এশিয়া কাপের টাইটেলটা ক্লেম করতে পারে। আমার মনে হয় তাদের প্রাইমারি টার্গেট এটা হতে পারে, যেহেতু এই এশিয়া কাপের মঞ্চে তারা জাতীয় দলগুলোর বিরুদ্ধে মোটামুটি ফাইটিং স্পিরিট শো করতে পেরেছে। প্রপার প্রিপারেশন নিয়ে তারা যদি ইমার্জিং এশিয়া কাপ খেলে, অ্যাটলিস্ট সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যদি কোনো দল রিচ করতে পারে, আমার মনে হয় এটা তাদের সাফল্যের একটা ধাপ অতিক্রম করা হবে। আর হচ্ছে পাইপলাইনটা একটু মানে মজবুত করার ক্ষেত্রে এই ক্রিকেট বোর্ডগুলোর একটু তাকানো উচিত। আমার মনে হয় ওমান কিন্তু তাদের ক্রিকেটিং স্ট্রাকচারটা এখন কিন্তু মোটামুটি বেশ ভালো, তাদের কোচিং প্যানেলটা ভালো, তাদের অ্যানালিস্ট রয়েছেন, মানে অন্যান্য যে টিমগুলো রয়েছে লাইক অ্যাজ আমরা নেপাল বলি বা এশিয়ার বাইরে ইউরোপিয়ান টিমগুলোতে যাই, যদি আমরা আয়ারল্যান্ড বলি, স্কটল্যান্ড বলি, এই এশিয়ার এখন যে ছোট ছোট দল রয়েছে তাদের কিন্তু সেট আপটা অনেকটা এখন একই রকম পর্যায়ে এসেছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে নতুন কিছু প্লেয়ার আসবে। এখন ধরেন ইউএইতে মোহাম্মদ ওয়াসিম মনে হয়তো বেশি দিন ক্রিকেট খেলবেন না, বয়স হয়ে গেছে। ওমানে জাতিন্দার সিং খুব বেশি দিন হয়তো ক্রিকেট খেলবেন না। তো এই পর্যায় থেকে তারা যদি নেক্সট লেভেলে যেতে চায় তাহলে কিছু ইয়াংস্টার তাদেরকে প্রডিউস করতে হবে, লাইক হাম্মাদ মির্জা ওমানে রয়েছেন, ইউএইতে রয়েছেন আলিশান শারাফু। তো এরকম একটা প্লেয়ার দিয়ে তো হবে না, 2-3টা প্লেয়ার আসলে চলে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় IL-T20 যেটা হচ্ছে ইউএইতে, আমার মনে হয় এইখানে IL-T20 কর্তৃপক্ষ একটা কাজ করতে পারে যে অ্যাসোসিয়েট নেশন থেকে প্রতিটা টিমে মিনিমাম কিছু প্লেয়ার যদি তারা ইনক্লুড করার ব্যবস্থা করতে পারে, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হবে। যেমন ইউএই থেকে নির্দিষ্ট কিছু প্লেয়ার IL-T20 প্রতিটা টিমে খেলে, এই রুলটা যদি চেঞ্জ করে এমন করা যায় যে অ্যাসোসিয়েট নেশন থেকে 5টা বা 6টা প্লেয়ার থাকতেই হবে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের T20 ক্রিকেটের ডেভেলপমেন্টটা অনেক বেটার হবে। প্রতীক ভাই, আমরা গতকালকের ম্যাচ শেষে আমির কালিমের মানে বোথ এন্ডে যদি বোলিংয়ের ক্ষেত্রে দেখি, ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখি, আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে আমির কালিম ম্যান অফ দ্য ম্যাচ হবে, এবং সবাই কিন্তু কমেন্টেটরদের এটাই ছিল যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন আমির কালিম। তাহলে সঞ্জু স্যামসন কেন বেশি রান করেছেন নাকি ইন্ডিয়া বলে? না, আমার মনে হয় কি যে ইম্প্যাক্টের কথাটা হয়তো তারা চিন্তা করেছেন, এটা একটা বিষয় হতে পারে। নর্মালি ম্যান অফ দ্য ম্যাচ দুটো ক্রাইটেরিয়ার উপর আসলে সিলেক্ট করা হয়, একটা হচ্ছে আপনার পারফরমেন্স
আপনি কত রান করেছেন বা কত উইকেট নিয়েছেন, আর একটা ওই পারফরমেন্সের ইম্প্যাক্ট কতটুকু পড়েছে আপনার দলের উপরে। তো আমার মনে হয় যদি মানে যেহেতু সঞ্জু স্যামসনকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা, সেই ক্ষেত্রে এটাই সিদ্ধান্তে এসেছে তারা যে দলের জয়ে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বা ইন্ডিয়ার যে একটা বড় টোটাল তারা পোস্ট করতে পেরেছেন। অ্যাপার্ট ফ্রম সঞ্জু স্যামসন কেউ কিন্তু বড় রান করতে পারেননি, এটা হয়তো তাদের চিন্তা ভাবনার জায়গায় থাকতে পারে। বাট আমার মতে গতকালকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল আমির কালিমের, কজ উনি ব্যাট হাতে 46 বলে 64 রানের একটা ইনিংস খেলেন এবং বল হাতেও কিন্তু উনি 2টো উইকেট নেন। একটা ওভারঅল অলরাউন্ড পারফরমেন্স ছিল, এবং সঞ্জু স্যামসনের ইনিংসে কিন্তু আমরা তাকে স্ট্রাইক রোটেট করতে অনেক স্ট্রাগল করেছি, ওনার ইনিংসটাও কিন্তু ফ্লুয়েন্ট ছিল না। এবং এমন যদি হতো ক্যাচও আমরা দেখে উঠিয়ে দিতে, এমন যদি হতো যে উনি 50 বলে 80 রানের একটা ইনিংস খেলেছেন, বা ধরেন 30 বলে 60 রানের একটা ইনিংস খেলেছেন, এমনও যদি হতো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে হ্যাঁ একটা আপনার ইম্প্যাক্ট ছিল ইন্ডিয়ান টোটাল ইনিংসের উপর, সেই ক্ষেত্রে সঞ্জু স্যামসনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। আপনি গতকালকে যদি দেখে থাকেন সঞ্জু স্যামসনের ইনিংসটার জন্য কিন্তু ইন্ডিয়ার রান আরো 10-20টা কম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মতে গতকালকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দাবিদার ছিলেন আমির কালিম। অনিক ভাই, আপনার কাছে কি মনে হয়? আসলে আইসিসি তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তো এইখানে তার মধ্যে ইন্ডিয়া জিতছে, এটা আশা করা যায় যে ওনাদের প্লেয়ারকে নাকি এমন যে এতটুকু রান করতে দিয়েছি আর ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার আর কেন, অনেকটা দিয়ে দিলাম তো নাকি? না আসলে একটু ফান করছিলাম। বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন যে ভারতের ইনিংসটা শেষের দিকে কিন্তু একটু ধস নেমেছিল এবং ম্যাচটাকে কম্পিটিটিভ জায়গায় নিয়ে যাওয়া এবং ভারতের জয়ের পিছনে ওই বেসমেন্টটা তৈরি করে দেওয়ার পিছনে হয় মানে অফিসিয়ালি সঞ্জু স্যামসনের ভূমিকাই ছিল। সো এই কারণেই ধন্যবাদ অনিক ভাই। আমরা আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ দেখতে যাচ্ছি, এবং গতকাল পর্যন্ত বন্ধুবর একটা দল হিসেবে আমাদের প্রতীক ভাইয়ের মতো অনেক ফ্যান ফলোয়ার ছিলেন যারা শ্রীলঙ্কা জার্সি পরে মন থেকে শ্রীলঙ্কাকে দোয়া করেছেন যাতে শ্রীলঙ্কা জিতে। কিন্তু আজকে আবার আমরা উল্টা দোয়া করতেছি যে না, আজকে বাংলাদেশ জিতুক, শ্রীলঙ্কা হারুক। এবং এই একটা ট্রানজিশন পিরিয়ড যেখানে শ্রীলঙ্কা জেতার কারণে বাংলাদেশ আজকে মুখোমুখি হতে পারছে হচ্ছে শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারছে। তো সেক্ষেত্রে আসলে ওভারঅল কন্ডিশন, পিচ এবং গ্রাউন্ডস নিয়ে আপনার মতামত কি? আসলে বাংলাদেশের কি করণীয় আজকের ম্যাচ জেতার জন্য? শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতেছে, এটা ওনাদের নিজেদের গেম ফ্লো ঠিক রাখার জন্য জিতেছে। হয়তো ওনারা টসটা জিততে পারেনি, টসটা জিতে আমি বিশ্বাস করি যে ওনারা আগেই ব্যাটিং করতেন। যাই হোক, যে ফলাফলটা এসছে আমাদের জন্য সুবিধা হয়েছে। আমাদের এই এখন যে খেলা, সেই খেলাটা যে মাঠে হচ্ছে সেই মাঠটা আসলে একটু শুরুর দিকে পেস বোলারদেরকে সুবিধা দিয়ে থাকবে, এবং যত খেলা গড়াবে, যত সময় যাবে, তত পিচটা একটু স্লো হবে। স্পিনার ডোমিনেশন হয়তো ওইভাবে না আসলেও মানে বড় বড় টার্ন দেখা যাবে না, কিন্তু স্মার্ট স্পিনার এখান থেকে অ্যাডভান্টেজ নেবেন। এবং স্পিন নেগোসিয়েশন যেভাবে করতে হয় মডার্ন ক্রিকেটে, আপনি বাজে বল পেলে সর্বোচ্চ রান নেওয়ার চেষ্টা করবেন এবং ডট বল না করে হচ্ছে স্ট্রাইক রোড করে এটাকে মোমেন্টামটা ধরে রাখবেন। এটাই মানে এই পিচে করণীয়। সেই ক্ষেত্রে এই পিচে অ্যাভারেজ রান এখন পর্যন্ত 166। তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং সেটা ওয়াইজ হবে, বাংলাদেশ এটা 170-র কাছাকাছি বা 170-র উপরে একটা টার্গেট নিয়ে নামবে, এবং সেই ইম্প্যাক্টটা, সেই ইন্টেন্টটা নিয়ে খেললে আমরা যদি এই রানটা করতে পারি, আমাদের বোলিং ইউনিটটা যথেষ্ট শক্ত এবং সেখান থেকে আসলে আমরা এটাকে ডিফেন্ড করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, এবং দুই দলই কিন্তু এই দুইটা ম্যাচে জিতেছে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া যে বাংলাদেশের এই যে সেট আপটা নিয়ে বাংলাদেশ খেলছে এবং শ্রীলঙ্কা যে সেট আপটা নিয়ে লাস্ট ম্যাচ দুইটা দলই খেলেছে, এই জায়গা থেকে আসলে কি চেঞ্জ আপনি চাচ্ছেন আপনার এন্ডের থেকে, এবং কেন চাচ্ছেন, এবং ম্যাচের সিনারিওতে আপনার অবজারভেশন কি করণীয়? যদি শ্রীলঙ্কার দিক থেকে আসি, আমার মনে হয় দে শুড ইনক্লুড মাহেশ থিকসানা। এটা এখন সম্ভবত তারা দুনিত ওয়েলালাগের পরিবর্তে মাহেশ থিকসানাকে ইনক্লুড করবে, এটা একটা চেঞ্জ আমার মনে হচ্ছে। আর একটা জায়গা তারা ভেবে দেখতে পারেন যে দুষ্মান্তা চামিরাকে নিয়ে তারা কিভাবে ভাববেন বা কি করবেন, কজ দুষ্মান্তা চামিরার ডেথ বোলিং আমার কাছে একটা কনসার্নের বিষয়। তো এই জিনিসটাকে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট দুটোভাবে ভাবতে পারে, অ্যাপ্রোচটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বাড়তি একজন বোলার খেলানো,
সেক্ষেত্রে হবে কি দুষ্মান্তা চামিরের নতুন বলের সার্ভিসটা আপনি পাবেন। নতুন বলে কিন্তু দুষ্মান্তা চামিরা দুর্দান্ত। আর আমরা যেহেতু দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে প্রিভিয়াস এনকাউন্টারে কিন্তু নতুন বলে কিছু উইকেট হারিয়েছে, তো সেই ক্ষেত্রে দুষ্মান্তা চামিরা খুবই গুরুত্বপূর্ণ একজন বোলার হতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট কিভাবে অ্যাপ্রোচ নিতে পারে, আমার মনে হয় কামিল মিশারা বা কুশাল পেরেরা এই দুজনের যে কোনো একজনকে যদি তারা এক্সক্লুড করেন, এবং ওয়েলালাগের জায়গায় তো থিকসান আসছেনি, তাহলে এই দুজনকে এক্সক্লুড করা হলে ইদার কামিল মিশারা বা কুশাল পেরেরা এই জায়গায় তারা বিনুরা ফার্নান্ডোকে ইনক্লুড করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাহলে তাদের ডেথ বোলিংটা খুবই ভালো হবে। বিনুরা ফার্নান্ডো এবং নোয়ান থুসারা ডেথে বোলিং করবে, আবার ওপেনিং স্পেলে দুষ্মান্তা চামিরা নোয়ান থুসারা বোলিং করবে। দুষ্মান্তা চামিরার কাছ থেকে তাহলে তারা মিডিল ওভার্সে কিছু স্পেল পাবে, যেহেতু উনি খুব হার্ড লেন্থে বল করে থাকেন, মিডিল ওভার্সে ওনার বোলিংটাও খুব ইফেক্টিভ হতে পারে। এটা যদি শ্রীলঙ্কা খুব পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামে, আমার মনে হয় তাদের অ্যাপ্রোচ এটা হওয়া উচিত। আর যদি একটু তারা নেগেটিভ মাইন্ডসেটে যায় বা একটু সেফ সাইডে থেকে খেলতে চায়, কজ বাংলাদেশের সাথে কিন্তু তাদের প্রিভিয়াস ব্যাটিং লাইন আপের পারফরমেন্স খুব একটা সুখকর নয়। আমরা তাদের মাঠে গিয়ে সিরিজ জিতে এসেছি, এবং সেখানে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে সিরিজের শ্রীলঙ্কান ব্যাটাররা খুবই পোর পারফরমেন্স দেখিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে যদি তারা বাড়তি ব্যাটার খেলাতে চায়, আমার মনে হয় তাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে ইদার দুষ্মান্তা চামিরা বা বিনুরা ফার্নান্ডো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাবেন, এবং ওপরের দিকে কামিল মিশারা বা কুশাল পেরেরা দুজনে যদি থাকে, সেই ক্ষেত্রে যদি ব্যাটিং ধসের কোনো একটা প্রবাবিলিটি থাকে, সেটাকে তারা অনেকটুকু নেগোশিয়েট করতে পারবে। আমার মনে হয় শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাটিং মানে তাদের টিম লাইন আপটা এভাবেই তারা গোছাবেন, মানে দুটো অ্যাপ্রোচ অ্যাভেলেবেল রয়েছে। এখন কোনটা তারা এক্সারসাইজ করবেন এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিষয়। এখন যদি বাংলাদেশের ক্ষেত্রে আসে, আমি একটু আগে ওয়েদার কন্ডিশনটা দেখছিলাম যে ওখানে আজকে হিউমিডিটি রয়েছে অ্যারাউন্ড 70%, এবং এগুলো তো আসলে ডাইনামিক ডাটা, ম্যাচের আগে কিছুটা চেঞ্জও হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। ইন কেস হিউমিডিটি যদি আরেকটু বাড়ে, আমরা কিন্তু দেখেছি যে তানজিম সাকিব কিন্তু ইউএর সাথে লাস্ট যে সিরিজটা ছিল, সেখানে ডিউয়ের কারণে ওনার বোলিংটা কিন্তু অনেক হ্যাম্পার্ড হয়েছিল। ওই ডেথ ওভার্সের ওনার বল পিচ করাতে অনেক স্ট্রাগল করেছেন। ইফ দ্যাট ইজ দ্য কেস, আমার মনে হয় বাংলাদেশ শুড গো উইথ 3 স্পিনার্স, দ্যাট উড বি শেখ মেহেদি, নাসুম আহমেদ অ্যান্ড রিশাদ হোসেন। ওকে, আর যদি দেখি যে ডিউয়ের প্রবাবিলিটি কিছুটা কমে গেছে, মানে সরি ডিউ না, হিউমিডিটি ম্যাচ শুরুর আগে কিছুটা কমে গেছে, সেই ক্ষেত্রে সোয়েটিংটা কম হবে, তাহলে কিন্তু তানজিম সাকিবের এই যে ওয়েট বল করার যে ইস্যুটা রয়েছে সেটা অনেকটুকু নেগোশিয়েট হয়ে যাবে বা নিউট্রালাইজড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারেন, দে কুড ইদার প্লে রিশাদ হোসেন অর তানজিম হাসান সাকিব। তো এটা হবে বাংলাদেশের বোলিং পার্সপেক্টিভ থেকে অ্যাপ্রোচ। আর যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না থাকে, আই উড লাভ টু সি তাসকিন আহমেদ কন্টিনিউইং, আর মুস্তাফিজুর রহমান তো রয়েছেন। আর টপ অফ দি অর্ডারে আমি পারভেজ হোসেন ইমনকে দেখতে চাচ্ছি। লিটন দাস শুড ব্যাট অ্যাট নাম্বার 3, কজ Sri Lankan lineup has got some quality spinners in terms of Wanindo Hasaranga and Mahesh Theekshana. বাংলাদেশের যে মিডল অর্ডারটা আমরা দেখছি রিসেন্ট টাইমে, লিটন দাস কিন্তু খুব ভালো স্পিন হ্যান্ডেল করছেন, এবং উনি কিন্তু নাম্বার 3-তে খেলে ইউজ টু। সো শুধুমাত্র একজন বোলারের স্পেল নেগোশিয়েট করার জন্য তাকে আমি ওপরে ওঠানোর পক্ষপাতী না। অনেকে ভয় পাচ্ছেন যে নোয়ান তুষারা কি করবেন, সেই ক্ষেত্রে লিটন দাস একজন ভালো অপশন হতে পারেন। বাট আমার মনে হয় তানজিদ হাসান তামিম অ্যান্ড পারভেজ হোসেন ইমন টপ অর্ডারে আমাদেরকে বেশ লম্বা সময় ধরে সার্ভিস দিয়ে আসছেন, এবং ওনারা বেশ ভালোই করছেন। এবং টপ অর্ডারে তাদের কাছ থেকে আমরা কিছু দ্রুত রানও এক্সপেক্ট করছি, কজ দুবাইয়ের এই উইকেটে অ্যাজ দ্য বল গেটস ওল্ড ইট গেটস টাফার টু স্কোর। তো আমাদের পাওয়ার প্লেতে একটা দ্রুত স্টার্ট বাঞ্ছনীয়, এটা হতেই হবে যদি আপনি ম্যাচে কম্পিটিটিভ হতে চান। সেই ক্ষেত্রে লিটন দাস হবে কি, আমাদের যেই একটু মানে স্ট্রাগলিং মিডল অর্ডার রয়েছেন, দ্যাট কনসিস্ট অফ তাহিদ হৃদয় অ্যান্ড শামীম হোসেন, এই দুজনকে সাথে নিয়ে লিটন দাস হয়তো স্পিনারদের স্পেলগুলো খুব ভালো মতো নেগোশিয়েট করতে পারবেন। তো এটাই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ মোটামুটি এই অ্যাপ্রোচে যেতে পারে। আমরা আশা করি যে টিমই খেলুক বাংলাদেশ ভালো খেলবে। অনেক ভাইয়ের কাছে জানতে চাওয়া, প্রতীক ভাই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টিম নিয়ে বলছিলেন কোন কোন জায়গাটায় চেঞ্জ চাচ্ছেন, আপনার মতে কোন কোন জায়গায় চেঞ্জ আসা উচিত, এবং এই ম্যাচের প্রেডিকশনটা আপনি কেমন দেখছেন? শ্রীলঙ্কান স্কোয়াডের সাথে আমি ওনার সাথে পুরোপুরি একমত। উনি যেভাবে অ্যানালাইসিসটা করেছেন আমি ওই দৃষ্টিকোণে দেখতে চাচ্ছিলাম। বিনুর ফার্নান্দোকে আমি আসলে খেলাতে চাচ্ছিলাম। গত ম্যাচে ওনাকে না দেখে আমি খানিকটা অবাক হয়েছি, কারণ উনি লাস্ট বিপিএল আমাদের ব্যাটসম্যানদেরকে অনেক সাফার করিয়েছে। তো এই ম্যাচে হয়তো ওনাকে দেখা যেতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে আসলে যতটুকু এখন পর্যন্ত আমরা ভিতরের খবর জানতে পারি বা মিডিয়া থ্রুতে জানতে পারি, ওপেনিং পার্টনারশিপটা গত ম্যাচের মধ্যে রাখতে চাচ্ছেন। তাহিদ হৃদয়কে টিমে রেখে, সাইফ হাসানকে টিমে রেখে আসলে পারভেজ হোসেন ইমনকে হয়তো এখন মতো বাইরে রাখার চিন্তা ভাবনা করছেন, অ্যাজ বিকজ অফ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন একটা ব্যাটসম্যান মানে ওপেনিং পেয়ারটা চিন্তা করার কারণে।
আর হিউমিডিটি ফ্যাক্টর কথা বলছিলেন, বাংলাদেশ আসলে আমার মনে হয় যে রিশাদ হোসেনের যে জায়গাটা উনি লাস্ট ম্যাচটা খেলেছেন, ওই জায়গা থেকে ওনাকে হয়তো টিমের বেস্ট ইলেভেনের একটা কনসার্নের কথা চিন্তা করা আছে, কিন্তু শ্রীলঙ্কার সাথে আমাদের ব্যাটিং ধসের কথা চিন্তা করে হয়তো ব্যাটিং ডেপথও বাড়ানোর কথা চিন্তা করবে। তো এই দুইটার কাজ পাশাপাশি মিলে যদি আমার জন্য বাংলাদেশ টিমের স্কোয়াডটা দাঁড়ায়, তাহলে হচ্ছে যে তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, আমার টিমের জাকির আলী অনেক নেই, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন, মুস্তাফিজ, শামীম হোসেন পাটোয়ারি মাঝখানে আছে। শামীম হোসেন পাটোয়ারি। সো এখন ডিসিশন নিতে হবে যে ওই যেটা বললেন হিউমিডিটি ফ্যাক্ট, এটা হয়তো লাস্ট মোমেন্টের ডিসিশনটা হবে, এবং ওইখানে যাওয়ার ক্ষেত্রে যদি হিউমিডিটি ফ্যাক্টরটা হয়, তখনও হয়তো ব্যাটিং পেয়ারও হয়তো একটা চেঞ্জ আসতে পারে, যে তাহিদ হৃদয়কে বাইরে রেখে পারভেজ হোসেন ইমনকে নিয়ে এসে ওপেনিংয়ে ওনাদের পাঠান। অবশ্যই। প্রেডিকশন কি চিন্তা করছেন? প্রেডিকশন চিন্তা করছি বাংলাদেশ হোপফুলি যদি টস জিতে আগে ব্যাটিং করবে, 160 to 170 প্লাস আউট রানের টার্গেট নিবে, এবং যদি আমাদের ব্যাটিং ইউনিট মিডল ওভার্সে ছোট ওভার কম করে মিডল ওভারের দিকে যায়, 6, 7, 8, 9 এই ধরনের রান বেশি করতে চাই, এবং ওই ওভারগুলোতে উইকেট ফল না করে, তাহলে আমরা হয়তো 170 প্লাস একটা রান দেখতে পারবো, এবং যদি 170 প্লাস রান থাকে ডেফিনেটলি আমরা ডমিনেট করে ম্যাচ জিতবো। প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই, শ্রীলঙ্কা ইদার ওয়ে ওয়েদার দে ব্যাট ফার্স্ট অর বোল ফার্স্ট, আমার মনে হয় যে ধরনের ফর্মে তারা রয়েছেন, শ্রীলঙ্কা উইল কাম আউট ভিক্টোরিয়াস। ওকে, ধন্যবাদ। আমরা আমাদের অ্যানালিস্টের কাছ থেকে শুনছিলাম যে ম্যাচের প্রেডিকশন এবং অ্যানালাইসিস। আজকে এ পর্যন্তই। আগামী ম্যাচের অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।